নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক। আর আজ জাতীয় বিষয় নিয়ে দেখুন, বৃহস্পতিবার 11ই জুলাই 2024 দৈনিক বর্তমান পত্রিকায় প্রকাশিত সন্দীপন বিশ্বাসের নিবন্ধ অবলম্বনে আজকের বিশেষ প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে বেসামাল মোদি, সিঁদুরে মেঘ দেখছে বিজেপি। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। সন্দীপন বিশ্বাস লিখেছেন, এই প্রথম রাহুল গান্ধী নিজেকে একজন বলিষ্ঠ বিরোধী নেতা হিসাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। জুমলা 3 সরকারের প্রথম অধিবেশনের প্রথম দিন থেকেই লড়াই জমে গিয়েছে। বিরোধী শক্তির ধার এবং ভার দেখে চিন্তিত পুরো বিজেপি বেঞ্চ। নরেন্দ্র মোদীর কপালেও চিন্তার ভাঁজ। এর আগের দুবারের সংসদে মোদীকে এইভাবে আক্রমণের মুখে পড়তে হয়নি। এতদিন মূলত সরকার পক্ষ বলেছে আর বিরোধী পক্ষ শুনেছে, অথবা বিরোধীরা ওয়াক আউট করে বেরিয়ে গিয়েছে। আর যখনই বিরোধী শক্তির সামনে সরকার নুয়ে পড়েছে, তখন বিরোধীদের সংসদ থেকে বের করে দেয়া হয়েছে। 146 জন সাংসদকে অগণতান্ত্রিকভাবে বের করে দেয়া হয়েছিল। মোদী সরকার সংসদীয় গণতন্ত্রের কোনো ধারও ধারেনি। নিজেকে তিনি দেবতার থেকেও শক্তিশালী প্রমাণ করতে উঠে পড়ে লেগেছিলেন। অবিচারের বলি হয়েছিলেন রাহুল গান্ধী থেকে মহুয়া মৈত্র পর্যন্ত অনেকেই। জুমলা 3 সরকারকে সংসদে প্রথম অধিবেশনেই বড় ধাক্কা দিয়েছেন সেই রাহুল গান্ধী এবং মহুয়া মৈত্র। রাহুল গান্ধীর দীর্ঘ বক্তৃতায় একদম বেসামাল হয়ে পড়েছিলেন মোদী। এই প্রথমবার এক পরমাত্মার দিশেহারা অবস্থা দেখেছে গোটা দেশের মানুষ। বিষয়টা ছিল অগ্নিবীর। অগ্নিবীর নিয়ে সরকারি তামাশা হয়েছে। দেশের যুব সম্প্রদায়ের সেনা হওয়ার আবেগকে রসদ করে মোদী যে ছেলে খেলা করেছেন তা তো আজ পরিষ্কার। যেসব অগ্নিবীর শহীদ হয়েছেন তাদের সঙ্গে সরকার কিভাবে বঞ্চনা করেছে রাহুল গান্ধী সেটা দেখিয়ে দিয়েছেন। মোদী বুক বাজিয়ে বলেছিলেন, 4 বছরের জন্য যারা অগ্নিবীর হবেন তারা সেনার মর্যাদা পাবেন। কিন্তু সত্যিই কি তারা তা পেয়েছেন? সত্যিই কি তারা তা পাচ্ছেন? পাঞ্জাবের লুধিয়ানার রামগড় সর্দারন গ্রামের বাসিন্দা অজয় সিং অগ্নিবীর পদে যোগ দিয়েছিলেন। গত জানুয়ারি মাসে কাশ্মীরের রাজৌরিতে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিনি শহীদ হয়েছেন। শহীদ হওয়ার পর পাঞ্জাব সরকার তার পরিবারকে 1 কোটি টাকা সাহায্য দিয়েছে, কিন্তু কেন্দ্র সরকার কিছুই দেয়নি। যদিও সংসদে দাঁড়িয়ে রাজনাথ সিং দিব্যি মিথ্যা দাবি করেছেন যে কেন্দ্র ওই পরিবারকে 1 কোটি টাকা সাহায্য দিয়েছে, কিন্তু পরিবারের সদস্যরা সেই দাবি নস্যাৎ করে দিয়েছেন, বলেছেন এটা মিথ্যা কথা। মোদী সরকার যে একজন শহীদের পরিবারের সঙ্গেও জুমলাবৃত্তি করতে ছাড়ছে না, সেটাই রাহুল সংসদে ফাঁস করে দিয়েছেন। রাহুল গান্ধী সংসদে অজয় সিং এর কথা না বললে আমরা জানতেও পারতাম না যে প্রকৃত এক দেশভক্তের শহীদ হওয়ার 6 মাস পরেও কিভাবে কোট আনকোট তথাকথিত দেশভক্ত সরকার অন্যায় করে চলেছে। প্রথম ম্যাচের প্রথম ধাক্কাতেই এখন বেসামাল মোদীর সরকার, এনডিএর সরকার। এই সংসদ বুঝিয়ে দিয়েছে, সম্মিলিতভাবে যদি বিরোধী শক্তি মোদী বাহিনীকে আক্রমণ করতে থাকে, তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোণঠাসা হয়ে তার না ভাড়াতে বাধ্য। সেনাপতির টালমাটাল অবস্থায় সিঁদুরে মেঘ দেখছে বিজেপি। আগের 2 টার্মে রাহুল গান্ধী এই দায়িত্বটা পালন করতে পারেননি। চোখে চোখ রেখে প্রশ্ন করলে মোদীর মতো স্বঘোষিত শক্তিশালী ব্যক্তিত্ব যে কুঁকড়ে যেতে পারেন, সেটাই দেখলো এবারের সংসদ। এতদিন যেভাবে তারা রাহুল গান্ধীকে পাপ্পু বানিয়ে বিরোধী শক্তিকে দুর্বল বলে ব্যঙ্গ করত, এবার তার অবসান হয়েছে বলা যায়। বিজেপি পক্ষ বুঝতে পারছে এই বিরোধী শক্তির সঙ্গে সমানে সমানে লড়াই করা প্রায় অসম্ভব। বারবার যে এই সরকারের ফেস অফ হবে সেটা প্রথম অধিবেশনেই পরিষ্কার হয়ে গিয়েছে। প্রথম অধিবেশনের সারমর্ম যদি একটু ব্যাখ্যা করা যায়, তবে দেখব রাহুল গান্ধী এবং বিরোধী সাংসদদের বক্তৃতার কাছে মোদী এবং অমিত শাহরা গোহারানে হেরেছেন। কেন নরেন্দ্র মোদী এইভাবে দাঁড়িয়ে হারলেন? তার এমন অবস্থা, অপরাজেয় ব্যক্তিত্ব, পরমাত্মা সুলভ ভাবভঙ্গি, তারপরেও তাও মোদী এভাবে দাঁড়িয়ে হারলেন কেন? প্রথমত, যতক্ষণ সংসদে রাহুল গান্ধী বক্তৃতা করেছেন ততক্ষণই আমরা দেখেছি
নরেন্দ্র মোদীর মুখে চিন্তা এবং বিরক্তির ভাব। তিনি যে এভাবে আক্রমণ পছন্দ করছেন না সেটা বোঝা যাচ্ছিল। সংসদীয় গণতন্ত্র যে স্বৈরাচারীরা পছন্দ করেন না সেটা তো ইতিহাস স্বীকৃত। তাই আমরা দেখেছি রাহুল গান্ধীর এবং নিজের বক্তৃতার সময় তিনি বেশ কয়েকবার জল খেয়েছেন। আরটিআই করলে হয়তো জানা যাবে যে এবার তিনি ঘন ঘন জল খাওয়ারও রেকর্ড করেছেন। নরেন্দ্র মোদী যে এতদিন ধরে নিজেকে হিন্দু সমাজের প্রধান ঠিকাদার হিসাবে তুলে ধরতে চাইছিলেন সেই বেলুনও রাহুল গান্ধী ফুটো করে দিয়েছেন। দেশের হিন্দু সমাজের গরিষ্ঠ সংখ্যক মানুষের কণ্ঠস্বরই যেন ধ্বনিত হয়েছিল রাহুল গান্ধীর কণ্ঠে। তিনি বলেছিলেন নরেন্দ্র মোদী মানেই পুরো হিন্দু সমাজ নয়, বিজেপি মানেই পুরো হিন্দু সমাজ নয়, আরএসএস মানে পুরো হিন্দু সমাজ নয়। কেন? কেননা এই যে হিন্দুত্ব তার মধ্যে দিয়ে হিংসার প্রকাশ আছে, আগ্রাসনের উগ্র লক্ষ্য আছে। একেবারে যথার্থ কথা। আমরা জানি প্রকৃত হিন্দুত্ব মোটেই বিজেপির হিন্দুত্ব নয়। বিজেপি আপন স্বার্থে সমগ্র হিন্দু সমাজকে বিপদগামী করতে চাইছে। আমাদের কাছে হিন্দুত্বের দৃষ্টান্ত শঙ্করাচার্য, আমাদের কাছে হিন্দুত্বের দৃষ্টান্ত শ্রী চৈতন্য। আদ্যিৎ চণ্ডালকে তিনি নিজের বুকে জড়িয়ে ধরেছিলেন, বুঝিয়ে দিয়েছিলেন হিন্দু ধর্ম কোনো বিভেদ বা হিন্দু ধর্ম কোনো হিংসাকে স্বীকার করে না। আমাদের কাছে হিন্দুত্ব মানে শ্রীরামকৃষ্ণ, আমাদের কাছে হিন্দুত্ব মানে বিবেকানন্দ। তাই বাঙালি বিজেপির হিন্দুত্বকে পছন্দ করে না। বিজেপির হিন্দুত্ব এক বিচ্যুত হিন্দুত্ব। এই জায়গাতেই রাহুল গান্ধী আঘাতটা করেছেন। এই যে সংসদে মোদির দিকে আঙুল তুলে চোখে চোখ রেখে রাহুল গান্ধী প্রথম ওভারেই 6টা 6 মারলেন, তাতেই কিছুটা ব্যাকফুটে চলে গেলেন নরেন্দ্র মোদী। তিনি তার দীর্ঘ ভাষণে বিরোধীদের কোনো প্রশ্নেরই যথাযথ উত্তর দিতে পারলেন না। সারাক্ষণই কংগ্রেসকে, গান্ধী পরিবারকে এবং বিরোধীদের আক্রমণ করে গেলেন। এই খেলাতেই তিনি তো অভ্যস্ত। চিরদিন অন্যের নিন্দামন্দ করাই মোদির প্রকৃত পলিটিক্স। অবশ্য রাহুল গান্ধীকে হিন্দু বিরোধী হিসাবে দাগিয়ে দিয়ে বিজেপি উল্টো চাল দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু দেশের মানুষ জানেন বিজেপির ইউটোপিয়ান হিন্দুত্ব কখনোই ভারত আত্মার শক্তি হতে পারে না। লোকসভা নির্বাচনে দেশের সনাতন হিন্দু ধর্মের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ বিজেপির পাশে দাঁড়াননি। তারা বিজেপির হিন্দুত্বকে নস্যাৎ করে দিতে অযোধ্যার মতো কেন্দ্রেও বিজেপিকে গোহারান হারিয়ে দিয়েছে। বারাণসীতে মোদির ভোটের মার্জিন যেভাবে কমেছে তা নৈতিক পরাজয়েরই সামিল। এই দুটো কেন্দ্রের ভোটই সারা দেশকে বুঝিয়ে দিয়েছে যে নরেন্দ্র মোদী এদেশের প্রকৃত হিন্দুত্বের ঠিকাদার নন। রাহুল গান্ধীর বক্তব্যেরই অনুরণন শোনা গিয়েছে শঙ্করাচার্যের কথায়। উত্তরাখণ্ডের জ্যোতির্মঠের শঙ্করাচার্য স্বামী অবি মুক্তেশ্বরানন্দ বলেছেন, রাহুল গান্ধী কখনো পুরো হিন্দু সমাজকে হিংসাশ্রিত বলেননি, তিনি একটা পার্টিকেই বলেছেন। সুতরাং রাহুল গান্ধীর নামে যারা অপপ্রচার করছেন তাদের শাস্তি হওয়া উচিত। মহুয়া মৈত্র তার বক্তৃতায় বুঝিয়ে দিয়েছেন কেমন করে মোদি অ্যান্ড কোম্পানি মণিপুর শব্দটা শুনলেই আতঙ্কিত হয়ে পড়েন। তিনি বুঝিয়ে দিয়েছেন মোদি বাহিনী নারী শক্তিকে ভয় পান। তাদের 240 সাংসদের মধ্যে মাত্র 12.5% মহিলা। অবশ্যই এসবের জবাব মোদির কাছে ছিল না। তাই তার বক্তৃতা ব্যক্তি আক্রমণ এবং পুরনো কিছু তথ্যের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে, যেটা আগাগোড়া তার মধ্যে দেখা যায়। বিরোধী শক্তির সামগ্রিক উত্থান একদিকে যেমন বিজেপিকে সামগ্রিকভাবে সংকুচিত করেছে, তেমনি ইন্ডিয়া জোটকে অনেক বেশি সংঘবদ্ধ করেছে। তারই প্রকাশ দেখা যাচ্ছে গুজরাটে। সংসদে এবং গুজরাটের মাটিতে দাঁড়িয়ে মোদিকে চ্যালেঞ্জ জানিয়েছেন রাহুল গান্ধী। গোধরা হিংসার আতঙ্ককে অস্ত্র করে এতদিন বিজেপি সেখানে লাগাতার জিতে এসেছে, সেই জয়কে হারানোর চ্যালেঞ্জ নিয়েছে কংগ্রেস। মোদি বাহিনীকে এমন চাপের মুখে পড়তে দেখে মাঠে নেমে পড়েছেন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার। তাঁরাও জানেন লোহা গরম থাকতে থাকতে তাকে পিটিয়ে নিজের মনোমতো আকার দিতে হবে। নাইডু তার রাজ্যের জন্য স্পেশাল প্যাকেজের দাবি করেছেন, সেটার আর্থিক মূল্য হচ্ছে 1 লক্ষ কোটি টাকা। দাবি করেছেন কেন্দ্র যাতে অন্ধ্রপ্রদেশে বিদেশি বিনিয়োগের ব্যাপারে তৎপর হয়। নীতিশ কুমারের দাবিও স্পেশাল স্ট্যাটাসের। অন্য রাজ্যকে বঞ্চিত করে এই দাবির কতটুকু মোদি মেটাতে পারেন সেটাই এখন দেখার। তার ওপরই নির্ভর করছে মোদির তারের ওপর দিয়ে হাঁটার ভবিষ্যৎ। শেষ পর্যন্ত সরকার বাঁচাতে হয়তো তাকে বিপুল অঙ্কের টাকা ঋণ করতে হবে। সকালই বলে দেয় যে দিনটা কেমন কাটবে। এই প্রবাদের আলোকে কি প্রশ্ন উঠতে পারে
যে এবারের সংসদের প্রথম অধিবেশনে বিজেপি যেভাবে নাস্তানাবুদ হয়েছে তাতে তারা সংসদে কতটুকু প্রতিরোধ গড়তে পারবে, এই প্রশ্ন কি উঠতে পারে? উঠতে পারেই। সাম্প্রতিক সময়ে দেশে যতবার রেল দুর্ঘটনা ঘটেছে প্রায় প্রতিবারই রেল মন্ত্রক থেকে জানানো হয়েছে কবচ কাজ না করায় এই দুর্ঘটনা। এত টাকা খরচ করে রেলের কবচ প্রকল্প করা সত্ত্বেও তা কাজ করছে না। এবার সম্ভবত বিরোধী হাত থেকে বাঁচতে মোদিকেই তাই অনেকগুলো নয়া কবচ ধারণ করতে হবে। বিরোধী শক্তি প্রতিহত কবচ, বিরোধী শক্তি প্রতিহত কবচ। একদম শেষে বলি, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা পরিবর্তন করে রাত 10টার পরিবর্তে সন্ধে 6টা করা হয়েছে। তার বদলে প্রতিদিন কম বেশি রাত 10টায় থাকছে নিউজ নির্ভীকের জনপ্রিয় খবরের অনুষ্ঠান ঝটপট 10টা খবর। বদলে যাওয়া সময়ে সন্ধ্যা 6টায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে, ইসরায়েল গাজা সংঘাত নিয়ে, ইরান ইসরায়েল বৈরিতা সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে, প্রতিবেশী বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক বিষয় সহ বিভিন্ন বিষয় নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে। গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও। নিউজ নির্ভীকের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। এর সাথে বিশেষ একটা অনুরোধ করব আপনাদের, সেটা হলো সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান কিন্তু অবশ্যই নিয়মিত দেখার চেষ্টা করুন। কেননা ফেসবুক পেজের অনেক দর্শকই অভিযোগ করেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছয় না। আসলে আমরাও জানি যে ফেসবুক তাদের সাবস্ক্রিপশন বিক্রি করার জন্যে হোক বা অন্য যে কোনো কারণে হোক বেশ কয়েক মাস হলো ভিডিওর রেকমেন্ডেশন একদম বন্ধ করে রেখেছে বলা যায়। অন্তত আমাদের ক্ষেত্রে এটা ঘটছে। ফলে বেশিরভাগ দর্শকের কাছে আমাদের ভিডিওর নোটিফিকেশন যে পৌঁছচ্ছে না সেটা আমরা বুঝতে পারছি। তাই বলবো, নিউজ নির্ভীক নিয়মিত দেখুন। নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। ইউটিউবে ইংরাজিতে NEWSNIRVIK নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন, অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন। আবার বলবো, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন আর নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।